দর্শক বন্ধুরা, আমরা এই সময় রয়েছি খয়েরপুর ৫ খয়েরপুর বিধানসভা কেন্দ্রে। টিম কুরুক্ষেত্র এই বিধানসভার নির্বাচনের যে ৭টি আসন রয়েছে, সেই ৭টি আসনের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর জনগণের যে প্রতিক্রিয়া, তারা কিভাবে দেখছে তাদের এলাকার উন্নয়নকে, তাদের বিগত দিনের কেমন ছিল চিত্র, এই সময়ের মধ্যে কেমন পরিবর্তন হয়েছে, তাদের মনের কি প্রত্যাশা, এই সব দিক জানার জন্য আমরা টিম কুরুক্ষেত্রে বেরিয়ে পড়েছি প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে। আজকে আমরা রয়েছি ৫ খয়েরপুর বিধানসভা কেন্দ্রে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে এই ৫ খয়েরপুরেই প্রসিদ্ধ যে দর্শনীয় স্থান, কিংবা আমরা বলতে পারি যে ঐতিহ্যগত একটি স্থান, চতুর্দশ দেবতার বাড়ি। আমরা এখানেই রয়েছি আজকে সেই জায়গায়। আমরা তুলে ধরবো আপনাদের সামনে এই এলাকার প্রত্যেক মানুষের যে মনের কথা, প্রত্যেক শ্রেণীর মানুষের মনের কথা, এখানে তারা তুলে ধরবে আমাদের এই ক্যামেরার লেন্সে তাদের এলাকার সার্বিক চিত্র। আজকে আমরা আমাদের সামনেই পেয়ে গেলাম এই পুরাতন আগরতলা যে ব্লক রয়েছে, ওল্ড আগরতলা ব্লক, এই ব্লকের চেয়ারম্যান রয়েছেন বিশ্বজিৎ শীল। আমরা ওনার কাছ থেকে জেনে নেব যে এই এলাকায় বিগত দিনে কেমন ছিল চিত্র এবং বর্তমানে 2018 পর থেকে যে চিত্রটা এখানে উঠে এসছে, এখন আর একটা নতুন বিধানসভা নির্বাচনের দিকে আমরা এগিয়ে এসেছি, সেই পরিপ্রেক্ষিতে এই এলাকার যে সার্বিক দিক উনি তুলে ধরবেন। নমস্কার আপনাকে। নমস্কার আপনাকেও, আপনার টিমকেও নমস্কার, কুরুক্ষেত্রকেও আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদের মাধ্যমে আমার রাজ্যবাসীকে আমরা গত যে 5 বছর, সেই 5 বছরের একটা ছোট্ট খতিয়ান আমি দেব আপনাদের। কারণ যদি পুরাটা দিতে চাই তাহলে অনেক সময় লাগবে, তো তার জন্য সবটা দিতে পারবো না। আমরা 2018 সালের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী যিনি হয়েছিলেন বর্তমান অধ্যক্ষ, মাননীয় অধ্যক্ষ স্যার রতন চক্রবর্তী স্যার, তো উনি জয়লাভ করার পরই এই এলাকার যে ডেভেলপমেন্ট, সেটার জন্য উনি দিবারাত্র এক করে দিয়ে কাজ শুরু করেছেন। ওনার নেতৃত্বে আমরাও কাজ করেছি। আপনারা দেখবেন আমাদের পল্লীমঙ্গল স্কুল, আমি যদি প্রথম শিক্ষার ক্ষেত্রে দিই, পল্লীমঙ্গল স্কুলটা দেখলে মনে হয় যে একটা খুব ভালো স্কুল। আর যদি একটু ভিতরের দিকে যান তাহলে কোনো স্কুলে সেই পড়ার পরিবেশ নেই। আমাদের 12 স্কুল যতীন্দ্র কুমার হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে বেঞ্চ নেই, টেবিল নেই, চেয়ার নেই। তো যখন বিধায়ক নির্বাচিত হয়েছেন, ওনার তহবিল থেকে এবং সরকার থেকে সেখানে কম্পিউটার থেকে শুরু করে স্কুল বেঞ্চ থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে দেওয়া হয়েছে। তাছাড়া আপনার স্বাস্থ্যক্ষেত্রে বলুন, স্বাস্থ্যক্ষেত্রে এত বছর যাবৎ এই বিধানসভা একটা বিধায়ক নির্বাচিত হয়ে এসেছিলেন উনি, কিন্তু একটা স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দিতে পারেননি এই অঞ্চলের জন্য। তো আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেটা 10 বেডের হবে, সেটার টাকাও স্যাংশন হয়ে গেছে ইতিমধ্যে। আমাদের ডক্টর মানিক সাহেব এবং আমাদের অধ্যক্ষ স্যারের হাত ধরে সেটা আমাদের এই পাশেই মন্দিরের পেছনে সেটা উদ্বোধন হয়ে গেছে। 5.5 কোটি টাকার ব্যয়ে সেটা হতে যাচ্ছে। সেখানে 24 ঘন্টা মানুষ পরিষেবা পাবে। এই বিস্তীর্ণ অঞ্চল নিয়ে কোনোদিন আমরাও ভাবিনি যে এখানে একটা হাসপাতাল হবে, কিন্তু আমাদের মাননীয় অধ্যক্ষ স্যারের চেষ্টায় এবং রাজ্য সরকারের চেষ্টায় সেই হাসপাতালটি হয়েছে। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমাদের যে ঐতিহ্যবাহী যেটা চতুর্দশ দেবতা মন্দির, সারা ত্রিপুরার বাইরেও অনেক জায়গার মানুষ এটাকে জানে বা চিনে। এটা রাজন্য আমলের একটা ঐতিহ্যবাহী মন্দির। তো সেই মন্দিরেরও এই এত বছর যাবৎ কোনো ডেভেলপমেন্ট হয়নি। তো আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার এবং রাজ্য সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সেখানে 9.5 লক্ষ টাকা আর 9.5 কোটি টাকা একটা প্রজেক্ট বানিয়েছে। আমাদের যে হাবিলি আছে সেটা এবং মন্দির নিয়ে সেটাকে অত্যাধুনিক করে গড়ে তোলা হবে, যাতে পর্যটকরা এখানে এসে একটু আনন্দ উপভোগ করতে পারে বা অবসর সময় যাতে উদযাপন করতে পারে এবং এই যে ঐতিহ্যটা আছে সেটাকে যাতে ধরে তোলা যায়। তাছাড়া ওপেন জিম করা হয়েছে, যাতে খেলাধুলা করে সেখানে ছেলে মেয়েদের স্বাস্থ্য যাতে ভালো থাকে। তাছাড়া এই জায়গায় একটা হ্যাচারি করা হয়েছে, সেখানে একটা গোডাউন করা হয়েছে, আপনার জল করা হয়েছে, জলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিগত আমলে আপনার পানীয় জল ছিল না, 2% বা 2.5% বাড়িতে পানীয় জল ছিল। তাছাড়া যদি জলের কানেকশন নিতে হতো সেটা অনেক নেতার বাড়িতে যেতে হতো, পঞ্চায়েতে যেতে হতো, টাকা দিতে হতো, তারপর
সেখানে জল পাওয়া যেত, তারপরও 2% থেকে 2.5% সেটা হবে। আর এখন আমাদের অনেকগুলি পঞ্চায়েত ইতিমধ্যে 100% হয়ে গেছে। আমরা ডিপ টিউবওয়েল প্রায় 27টার মতন আমরা বসিয়েছি, মিনি ডিপ টিউবওয়েল সেখানে 42টা বসানো হয়েছে। তো সবগুলির কাজ মোটামুটি কমপ্লিটের পথে, পাইপলাইনও হয়ে গেছে, অনেকের বাড়িতে সেখানে পাইপলাইনের মাধ্যমে জল যাওয়াও শুরু করেছে। তাছাড়া আপনার বাগানের শ্রমিক বলুন, আমাদের এখানে একটা বাগান আছে, 105 বছরে বাগানের শ্রমিকরা 105 টাকা হাজিরা পেত, আর এখন 176 টাকা সেখানে হাজিরা পায়। তাছাড়া বাগানিরা যারা ছিল তারা কোনোদিন ভাবেনি যে তাদের একটা নিজস্ব জায়গা হবে, তাদের বাড়ি হবে, তারা ভালো পড়াশোনা করতে পারবে। তো তাদের জায়গার পাটও আমাদের সরকার এবং অধ্যক্ষ স্যারের চেষ্টায় তারা পেয়ে গেছে। সমস্ত যারা বাগানের শ্রমিক আছে তাদেরকে পিজি গার্ড করে দেওয়া হয়েছে, তাদের জন্য অঙ্গনারী সেন্টার সেটা করে দেওয়া হয়েছে। তাছাড়া বিভিন্ন দিক দিয়ে মানে একটা উন্নয়নের সেখানে কর্মযজ্ঞ চলছে। আপনি জেনে অবাক হবে, আমাদের যে রেল লাইনটা ছিল যখন পাতা হয়েছিল তখনই সেটার দাবি ছিল মেঘলিপাড়াতে যে একটা ওভারব্রিজ করতে হবে সেখানে। তো ওভারব্রিজ তো করেনি, তখনের যে বিধায়ক ছিল উনি সেটা আর কর্ণপাতও করেননি যে একটা ওভারব্রিজের প্রয়োজন। তো সেই জায়গায় অনেকগুলো লোক সেখানে মারা গিয়েছে, একবারই 2জন লোকও সেখানে, 2 ভাই মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল অটোতে করে। তারপর যখন ক্রসিং হচ্ছিল এমন টাইমে যে রেলের লগে মানে কাটা পড়ে তারা মারা গিয়েছিল। তো অনেক গবাদি পশুও মারা গিয়েছিল, কিন্তু সেটার কর্ণপাত করেনি। কিন্তু আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার সেই দিল্লির যেই রেল মিনিস্টার আছে ওনাকে ধরে সেখানে 10 কোটি টাকা ব্যয়ে এই ব্রিজটা স্যাংশন করিয়েছেন, কাজও শুরু হয়ে গেছে। তাছাড়া আপনার মেঘলিপাড়া থেকে যদি আপনার কোনো লোক যদি রানীবাজার যেতে হয় 10-12 কিলোমিটার ঘুরে সেখানে যেতে হতো। কাটাকটিলা থেকে আমাদের যে রানীবাজার সেখানে ব্রিজের কাজ আপনি গেলে দেখবেন যে চলছে। আমাদের এই যে বলদাখাল থেকে আপনার এই বলদাখাল হয়ে যে আমাদের এই মাতাবাড়ি থেকে বলদাখাল হয়ে যে রোডটা গেছে চন্দ্রপুরের দিকে, সেখানে গোপাল সার একটা বাড়ির সাথে একটা ভাঙ্গা জায়গা ছিল, সেটা প্রত্যেক বছর খারাপ হয়ে যেত, কিন্তু এটাকে কোনোদিন মানে ঠিক করেনি যে পার্মানেন্ট সলিউশনটা কি হবে সেটা করেনি। আপনি গেলে দেখবেন সেটা কাজ পুরো দমে চলছে, এটা পার্মানেন্ট যে সলিউশন সেটাও হয়ে মানে হচ্ছে। তাছাড়া আপনি জানেন এই খয়েরপুর বলদাখাল আমাদের রাধানগর দুধপাতিল সহ একটা বিস্তীর্ণ এলাকা বৃদ্ধিনগর সহ বন্যায় প্লাবিত হয়ে যায়। তো তখন আমাদের সরকার যখন গঠিত হয়েছে, আমাদের বিধায়ক যখন নির্বাচিত হয়েছেন, আপনি গেলে দেখবেন রাধাপুর আমাদের দুধপাতিল থেকে বলদাখাল পর্যন্ত যে নদীর পার সেটা সম্পূর্ণটা বাঁধানো হয়ে গেছে। তাছাড়া আপনার আমাদের যেই কালাসাধু আশ্রম বলে একটা জায়গা আছে আমাদের পশ্চিম নোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতে, সেখানে দেখবেন আপনার একটা ব্রিজ কালাসাধু আশ্রমে, সেই ব্রিজের মানে অনেক দিন দাবি ছিল সেটা করেনি। তো আমরা সেটা বিএডিপি থেকে প্রথম দিয়েছিলাম, কিন্তু বিএডিপি 10 কিলোমিটার বেশি পড়ে যায়, তার জন্য সেটা হয়নি বর্ডার থেকে। তখন আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার, আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান যে সাংসদ রাজ্যসভা, ওনারকে ধরে ওনার তহবিল থেকে সেই ব্রিজেরও স্যাংশন করিয়ে দিয়েছেন, উদ্বোধন হয়ে গেছে, প্রায় 51 লক্ষ টাকা খরচ হবে এটাতে, এটাও কাজ চলছে। তাছাড়া আপনারা আমাদের যে ভুজংনগর আছে, গত কয়েকদিন আগে আমাদের ডক্টর মানিক স্যার সরকারি বাসভবনে সেখানে আমিও ছিলাম সেই উদ্বোধনী অনুষ্ঠানে, যে 100 বেডের 100 কোটি টাকা ব্যয়ে একটা অত্যাধুনিক ইএসআই হসপিটাল সেখানে গড়ে তোলা হচ্ছে। তো এটাতে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের মানুষ সেখানে উপকৃত হবে। তাছাড়া আপনার বিদ্যুৎ বলুন, অনেক বিদ্যুতের খুঁটি লাগানো হয়েছে। ঘর বলুন, আগে যদি একটা ঘর যদি কেউ মানে চাইতো তাহলে তাকে ঝান্ডা নিয়ে মিছিল করতে হতো, তাদের চাঁদা দিতে হতো, প্রত্যেক দিন যেতে হতো। তো সেখানে ঘর প্রচুর সংখ্যক ঘর দেওয়া হয়েছে, আমরা কেউ নাম সেখানে কাটিনি, প্রত্যেকে যার যার ঘরের দরকার প্রত্যেককেই ঘর দেওয়া হয়েছে। তাছাড়া জল বলুন, কোনো জাতি ধর্ম দেখে জল দেওয়া হয় না, আমাদের যে মিশন জল সবার বাড়িতে পৌঁছাতে হবে, জল দেওয়া হয়েছে। আমরা যারা ছিলাম যে জল হয়তো বা যে মানে আয়রন মুক্ত জল শুধু শহরের মানুষ পান করবে, আমাদের মাননীয় বিধায়ক নির্বাচিত হয়ে যায় গ্রামের অঞ্চলের জন্য যে আয়রন মানে মুক্ত জল সেটা লাগবে, তার জন্য অনেক জায়গায় আয়রন রিমুভার যে প্ল্যান্ট সেটা বসানো হয়েছে। এখন আমাদের গ্রামের মানুষও যে পরিশ্রুত পানীয় জল যেটা আয়রন মুক্ত জল যেটা সেটা পান করছে। তাছাড়া স্ট্রিট লাইট সেটা ছিল আমাদের যে আগরতলা শহরে যারা বাস করে
তারাই শুধু স্ট্রিট লাইট ব্যবহার করবে, আমাদের গ্রামাঞ্চলে সেটা হবে না। তো এই ধারণাটাও পাল্টে দিয়েছে। আমাদের যে সোলার লাইটের মাধ্যমে আপনি আমাদের এলাকায় ঘুরলে দেখবেন অনেক জায়গায় সেখানে স্ট্রিট লাইট লাগানো হয়েছে, রাতে ঝকঝক করে সেগুলি আলো দিচ্ছে। তাছাড়া আমাদের বিদ্যাজ্যোতি স্কুল দুটো আমরা পেয়েছি আমাদের পল্লীমঙ্গল এবং রেশনবাগান এইচএস স্কুলে, সেগুলির পরিকাঠামো উন্নত হচ্ছে। আমাদের যে ডিসিপাড়া স্কুল, হেমন্ত স্মৃতি স্কুল আছে, সেখানে সায়েন্স বিল্ডিং করা হয়েছে, তাছাড়া এডিশনাল ক্লাসরুম করা হয়েছে। আমাদের ওল্ড আগরতলা ইংলিশ মিডিয়াম আমরা এখনও যদি জান, আমরাও সম্পূর্ণটা করতে পারিনি, এডিশনাল ক্লাসরুম করে রেখেছি। একটা 12 স্কুল দেখতে গেলে দেখবেন যে এটার অবস্থা কী। তো আমরা ধীরে ধীরে শিক্ষার যেই মান, যেটা সঙ্গে যে পরিকাঠামো, সেটারও আমরা উন্নতি করতে চাইছি আমাদের মাননীয় অধ্যক্ষ স্যারের নেতৃত্বে। আপনারা জেনে খুশি হবেন বা সবাই জেনে খুশি হবে, আমাদের এই অঞ্চলে একটা কলেজের দরকার, সেটা কেউ কোনো দিন ভাবেনি। আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার যখন বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, তখন উনি ভাবলেন যে এই অঞ্চলের যারা বিশেষ করে গরিব অংশের লোক আছে বা মেয়েরা আছে, তারা যদি কোনো মার্কের যদি এদিক সেদিক হয়, তাহলে আমাদের যে আগরতলা এমবিবি কলেজ বলুন বা আমাদের যেই মহিলা মহাবিদ্যালয় আছে, সেগুলির মধ্যে যদি চান্স না পায়, তাহলে তাদেরকে অমরপুর, উদয়পুর বা তেলিয়ামুড়া বা খোয়াইতে যেতে হয়। তো অনেকের পড়াশোনা সেখানে বন্ধ হয়ে যায় 12 পাস করার পর, কারণ টাকা পয়সার দরকার লাগে, বা অনেকের মেয়ে যারা আছে তাদেরকে এত দূরে দিতেও চায়। তো সেটার কথা চিন্তা ভাবনা করে আমাদের এই তোলাকোনা হাই স্কুল সংলগ্ন একটা কলেজ সেখানে নির্মাণ করা হয়েছে, কলেজ স্থাপন করা হয়েছে অলরেডি। সেখানে ছেলেমেয়েরা পড়াশোনাও করছে। তো সমস্ত দিক দিয়ে মার্কেট স্টল করা হয়েছে প্রচুর। আমি বলতে যাই তাহলে প্রচুর সময় আপনাদের দিতে হবে। মার্কেট স্টলও করা হয়েছে প্রচুর, যে যাদের বেকার যারা আছে তারা যাতে সেখানে দোকানদারি করে সংসার চালাতে পারে। আমাদের তোলাকোনাতে করা হয়েছে, আমাদের পশ্চিম নোয়াগাঁওয়ে করা হয়েছে, আমাদের বিটিপাড়াতে করা হয়েছে। আপনার এডিসি এলাকায় জলের তো আগে কোনো একমাত্র খরার্য ছাড়া কোনো বিকল্প ছিল না। এখন আপনি গেলে দেখবেন সেখানে সমস্তটা আমরা জলে সেখানে কাভার হয়ে গেছে। কৃষিক্ষেত্রে বলুন, কৃষিক্ষেত্রে যে সেচের যারা জমি ছিল, যে তারা সেচের জন্য তারা জমি চাষ করা বন্ধ করে দিয়েছিল। তো এখন আমরা সমস্ত যে আবাদি জমি যেগুলি ছিল, তারা সেগুলি জলের ব্যবস্থা আমরা করে দিয়েছি। তো এখন চাষ হচ্ছে, তারা সরকারি ন্যায্য মূল্যে সেখানে ধানও বিক্রি করতে পারছে। প্রচুর ধান আমাদের এখানে বিক্রি হয়। আমাদের কৃষক সম্মান নিধি যারা পায়, তারা কৃষিকাজ করে যারা, তারাও এখন উপকৃত হচ্ছে। আগে ধান হয়তো বা 10 টাকা বা 12 টাকা কেজি ধরে বিক্রি করছে, এখন সেটা 20 টাকা 40 পয়সা ধরে এবার বিক্রি করেছে। আরেকটা জিনিস, আগে যদি সার বা ওষুধের জন্য কারোর কাছে যেতে লাগতো, কারোর দরকার, এটার জন্য কোনো মেম্বার প্রধান বা কোনো নেতার রেকমেন্ডেশন লাগতো। এখন যারা কৃষক তারা বিএনডব্লিউ এলেই সমস্ত সুযোগ সুবিধা সেখানে পেয়ে যায়, কোনো রং সেখানে দেখা হয়। তো এইভাবে রাস্তাঘাট বলুন, সমস্ত প্রচুর রাস্তাঘাট। আপনি আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতে 15 থেকে 16টা রাস্তা হয়েছে। প্রত্যেক পঞ্চায়েতে অন্তত 2টা করে সিসি রোড সেখানে করা হয়েছে। ড্রেনের ব্যবস্থা সমস্ত দিক দিয়ে এই এলাকাটাকে একটা শ্রেষ্ঠ এলাকায় পরিণত করার কাজ সেখানে চলছে। আপনারা এলাকায় ঘুরলে বা মানুষের প্রতিক্রিয়া নিলে আপনি বুঝতে পারবেন। একটা দিক আপনার কাছে আরেকটা দিক জানতে চাইব। বিগত দিনে এমনটা বলা হয়ে থাকে, আমরাও দেখেছি বিভিন্ন মাধ্যমে, যে খয়েরপুর নামটা শুনলেই যেন অনেকটা আতঙ্কগ্রস্ত হতো মানুষ, কারণ এখানে এমন অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি। তো সেই ক্ষেত্রে 2018-র পর থেকে এখানে কি ডেভেলপমেন্ট হয়েছে বা কি পরিবর্তন হয়েছে বলে আপনার গত 25 বছর যাবৎ সেখানে শুধু তো সন্ত্রাস হয়েছে, আর এই সন্ত্রাসকে পুঁজি করে যিনি 25 বছর বিধায়ক ছিলেন, উনি সন্ত্রাসকে পুঁজি করেই সেখানে বিধায়ক নির্বাচিত হয়েছে। আপনারা দেখেছেন এই খয়েরপুরের কথা তো আমি আর বলে লাভ নেই। দিনে দুপুরবেলা সেখানে খুন হয়ে যেত আমাদের ভজনভূষণ, নিখিল বলুন, আরও অন্যান্য যারা আছে, সুহাসগণ বলুন, আমাদের দীপক বিশ্বাস বলুন, আমাদের অতীশ চৌধুরী বলুন, এমন বহু লোক সেখানে খুন হয়েছে। অনেকের বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে, অনেকে বাড়িঘর ছাড়া হতো। সেখানে আমরা বিগত দিনে সে কংগ্রেস ছিল বিরোধী দল, আর আজকের দিনে তারা ক্ষমতার লোভে তারা যে জোট করছে। তো এটা থেকে বোঝা যায় যে আগেই তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, নাহলে এত ঘটনা ঘটতো না। তো 18 সালে যখন নির্বাচন হয়েছে,
আমাদের উপর থেকেও একটা নির্দেশ ছিল যে কারোর বাড়িতে কোনো কিছু করা যাবে না। তো 18 তারিখ, ফেব্রুয়ারি মাসের 18 তারিখে 2018 সালের নির্বাচন হয়েছে। 17 তারিখ থেকে আমাদের যিনি বিধায়ক, বর্তমান বিধায়ক, উনি প্রত্যেক বুথে বুথে গিয়ে মিটিং করে বলেছিলেন যে কাউকে মানে হামলা করা যাবে না, কারোর বাড়িতে অগ্নিসংযোগ করা যাবে না, কাউকে খুন করা যাবে না। এইসব নির্দেশ দিয়েছে আমাদের কার্যকর্তা যারা, তারাও সাড়া দিয়েছে। আপনি 18-র পর এই অঞ্চলে আপনি একটু রাজনৈতিক হিংসায় খুন হয়েছে বা কারোর বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে বা কোনো মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে এমন প্রমাণ আপনি দেখাতে পারবেন না। আমরা মোটামুটি তাদের উপরের যারা নেতৃত্ব আছে তাদের যে নির্দেশ দিয়েছে, আমাদের কার্যকর্তা যারা, তারাও একদম মানে সেটা 100% সেটা পালন করেছে। কোনো হাঙ্গামা আমাদের এখানে হয়নি। যারা বিগত দিনে যারা দুষ্কর্ম করেছে তারাও আরামসে বাড়িতেই রয়েছে। তো আমাদের যেটা মানে সবকা সাথ সবকা বিকাশের যে মন্ত্র আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন, সেই মন্ত্রে আমরা বিশ্বাস করি। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, আমাদের দলও সন্ত্রাসে বিশ্বাস করি। এবারের নির্বাচনকে কিভাবে দেখছেন? এবারের নির্বাচনে আপনি বলুন আমাদের যে কাজ হয়েছে, আমরা তো কাজের নিরিখে ভোট চাইব। তো বিগত 25 বছরের সাথে যদি আপনি তুলনা করেন, 2 বছর কোভিড চলে গেছে, তার মধ্যে 3 বছর আমরা কাজ করেছি। আর কোভিডের সময়ও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যা দেওয়া হয়েছে আমার থেকেও আপনারা ভালো জানবেন। তাছাড়া আমাদের দলের তরফ থেকেও প্রত্যেক বাড়িতে যারা দুস্থ আছে বা যারা মানে অসুবিধায় আছে, প্রত্যেক বাড়িতে তাদেরকে খাদ্য সামগ্রী আমাদের মাননীয় বিধায়কের নেতৃত্বে আমরা দিয়েছি। তো এবারে নির্বাচন যেটা হবে সেটাতে সিপিএম কংগ্রেসের যে জোট হয়েছে সেটা জমানো জব্দ হবে। আমরা গতবার যে ভোটে জিতেছি, আমাদের মাননীয় অধ্যক্ষ স্যারকে জিতিয়েছিলাম, এবার তার চেয়ে আর অনেক বেশি ভোটের ব্যবধানে আমরা জিতাতে পারবো, এটা অন্তত বলতে পারি আপনাদের। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও আমরা এতক্ষণ ছিলাম ওল্ড আগরতলা ব্লকের যিনি চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, ওনাকে আমরা পেয়ে গিয়েছি এই চতুর্দশ দেবতার মন্দির প্রাঙ্গণে, এবং উনি আপনাদের সামনে তুলে ধরলেন এই এলাকার 2018 পর থেকে বিশেষ করে যে উন্নয়নমূলক বিভিন্ন ক্ষেত্রে যে কাজ হচ্ছে সেই কাজের চিত্র যেমন তুলে ধরেছেন, তেমনি রাজনৈতিক যে বর্তমান যে চিত্র ওনারা কি ভাবছেন সেই দিকটিও আপনাদের সামনে তুলে ধরেছেন। দর্শক বন্ধুরা, আমরা এই এলাকারই বিভিন্ন অংশের মানুষের যে মনের কথা সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে জনগণ কি ভাবছেন এই নির্বাচনকে কেন্দ্র করে, তাদের এই এলাকার যেমনটা উনি বললেন উন্নয়নের দিকটাকে কেন্দ্র করে সেই বিষয়ে কি ভাবছেন, এগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এই মুহূর্তে পেয়ে গেলাম এখানকার একজন স্থানীয় বাসিন্দা, এই চতুর্দশ দেবতার মন্দির এলাকায় উনি দীর্ঘদিন ধরে থাকছেন, এবং এই এলাকা বিশেষ করে এই চতুর্দশ দেবতার মন্দিরে আমরা দেখতে পেয়েছি ওনাকে, এবং এখানকার এই এলাকায় কি চিত্র ওনারা প্রত্যক্ষ করেছেন সেটাই তুলে ধরছেন। নমস্কার আপনাকে, আপনার নামটা জানতে চাই। সৌরভ পাল। আপনি কত বছর ধরে এখানে থাকছেন? আমি আমার জন্মের পর থেকে আজকে আমার প্রায় 24-25 বছর ধরে আমি এখানে আছি। সভাপতি, এই মন্দির এলাকার অনেক যে নিত্যদিনের যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন, এবং বিগত সময় বিশেষ করে প্রতি বছর এখানে লক্ষাধিক পুণ্যার্থী সমাগম হয় খার্চি উৎসবকে কেন্দ্র করে, খার্চি পূজা এবং উৎসবকে কেন্দ্র করে। তো সেই দিকটাকে নজর রেখে এবং সারা বছর ব্যাপী এখানে পুণ্যার্থীরা থেকে থাকে, এই জায়গাতে বিশেষ কি দিকটা আপনার নজরে এসে বলে মনে করেন? প্রতি বছর এখানে খার্চি পুজো হয়। আমরা আমার জন্মের পর থেকে আমি ছোটোবেলাতে পুজোতে আসি, তো আমরা এসে দেখতাম যে আমাদেরও জলের জন্য একটা কষ্ট হতো, যে বাইরে থেকে যারা পুণ্যার্থী আসে তাদেরও জলের জন্য অসুবিধা হতো। তো বাইরে থেকে ট্যাঙ্কার এনে তারপর জল দেওয়া হতো, পানীয় জল দেওয়া হতো। তো এটা আমাদের আজ গত 25 বছর বামফ্রন্ট আমল ছিল, তার আমি কিছু বলতে চাই না, কিন্তু কিছুদিন আগে তো 2018 সালে আমাদের বিজেপি সরকার আসে, তারপর আমাদের স্যার এই বিধানসভা অধ্যক্ষ স্যার রতন চক্রবর্তী, উনি এই বিষয়টাই একটু নজর দেন। তারপর পঞ্চায়েতে বলে এখানে কিছু মানে পানীয় জলের পিউরিফায়ার এখানে ইনস্টল করেন। তো এখানে পুণ্যার্থীরা যারা আসবেন তাদের ইচ্ছে মতো যদি গরম জলও চান গরম জলও পাবেন, ঠান্ডা জল হলে ঠান্ডা জলও পাবেন। পানীয় জলের একটা সুবন্দোবস্ত করা হয়েছে আপনার এটা নজরে, বিগত দিনে এটা ছিল না। বিগত দিনে এটা ছিল। এছাড়া মন্দির এলাকায় আর কি নজরে পড়ছে বিশেষ করে আপনাদের? বিগত মানে দর্শনার্থীদের সুবিধার দিক থেকে চিন্তা করে আর কি সুবিধা করা হয়েছে বলে মনে করেন?
খার্চি পুজোর সময় এখানে গাড়ি ঘোড়ারও মানে ব্যবস্থা তো ঠিক ছিল না, তাই ব্লক মাঠের পাশে এখানে নতুন একটা মোটর স্ট্যান্ড তৈরি হচ্ছে, ওইখান থেকে ডাইরেক্ট তারপর যাবে সবাই, সবার সুবিধার্থে গাড়ি মানে যাতায়াত ব্যবস্থাটা ঠিক হবে। তারপরে এদিকে একটা রাস্তা হচ্ছে যে বলদাখাল চন্দ্রপুর, এটা আমাদের মনে করে যদি কাশীপুর বা অনেক সময় রাস্তা বন্ধ করতে পারে, তো ওটা আমাদের বিকল্প রাস্তা বিকল্প রাস্তা হিসেবে ওটা ছিল। কিন্তু বিগত 25 বছর আমার জন্মের পর থেকে দেখতাম আমার বাড়ি ওই দিকেই, কিন্তু আমরা অসুবিধা হতো, সামান্য বন্যা হলে রাস্তাটা কাদা হয়ে যেত। ওটা মানে একদম বামফ্রন্ট আমলের কামধেনু গায়ে ছিল না, তেমন ছিল যে বছর বছর কাজ করানোর পর ওরা ওটা থেকে মার্জিন লাভ করে। মানে এখন আমরা দেখছি যে আমাদের স্যার এসে তাকে মানে ওই জায়গাটাকে একদম পার্মানেন্ট ওটাকে একটা ব্যবস্থা করেছে। তো এখনো কাজ চলছে মানে ওইখানে বিকল্প সড়ক। বিকল্প সড়কটা। তো আর আমরা সকলেই আমরা 5 করে আমাদের অধ্যক্ষ স্যার রবীন্দ্র প্রতি ওনাকে পেয়ে আমরা অনেক খুশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা স্থানীয় একজন বাসিন্দার সাথে কথা বললাম, উনি তুলে ধরলেন এই এলাকার বিগত দিনে যেটা হয়নি, এই সময়ের মধ্যে কি কি ওনারা পরিবর্তন দেখতে পেয়েছেন, কি কি হয়েছে সেই দিকগুলো ওনারা তুলে ধরেছেন। আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা রয়েছি টিম কুরুক্ষেত্র এই বিধানসভা 5 খয়েরপুর বিধানসভা এলাকার বিভিন্ন আনাচে কানাচে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন অংশের মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার আপনাকে। আপনি আপনার নামটা জানতে চাইব। আমার নাম বাবুল বর্ধন। আপনি এই এলাকায় কত বছর ধরে বসবাস করছেন? ও আমার জন্ম এখানে। এই যে দেখছেন ফিশারি অফিস, এটা আমার আন্ডারে ছিল, ফার্স্ট জায়গা ছিল। আমি এখানে বাস করে ফসল ফলাতাম। তো আমি চাকরি করেছি শিক্ষা বিভাগে, অনেক দিন ধরে শিক্ষকতা করেছি এবং হেডমাস্টার ছিলাম। রিটায়ার করেছি 2010-এ। আর এই জায়গার বিনিময়ে আমার ছেলে ভোলানাথ মেডিকেল হল চালায়, ওকে জায়গা দেবে বলেছিল সরকার, এখনো দেয়নি, যে ডিএম এর কাছে প্রসেসিং আছে এই জায়গার বদলে। তো এখন এখানে হেসারি অফিসে এইখানে ফিশারি অফিসে আমাদের চলবে। এখান থেকে মাসে 15 সর্বোচ্চ বিক্রি হয়, এলাকার সর্বোচ্চ। আমার পুকুরও এই পোনা দেয়। তো এই এলাকার সামনে যে রাস্তাটা দেখছে, এটা পালপাড়া দিয়েও ক্ষয়ক্ষতি চলে গেছে, এটাও সরকারের আন্ডার হয়েছে। এখানে এই পাড়াতে অনেকেই ঘরটা পেয়েছে সরকারিভাবে। এই যে শিলবাড়ি, ওরা দু ভাই আপনার এই দুটো ঘর পেয়েছে। এখানে পালপাড়ায় বেশ কয়েকজন পেয়েছে, আপনারা অনেকে দেখবেন। নতুন ঘরটা হয়েছে, সব পাকা বাড়ি। ওরা খুব আগে বেড়ার ঘরে ছিল, এখন পাকা বাড়িতে ওরা বসবাস করছে, খুব সুখে আছে, সুন্দর আছে। এলাকায় পানীয় জল, যে ঘরে ঘরে যে পানীয় জলের প্রকল্প আমরা দেখতে পেয়েছি, যেটা মিশন নেওয়া হয়েছিল, সে ব্যাপারে আপনার এলাকায় কি ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন? লাইন আসছে, এখনো এখানে আসেনি, আসছে, কাজ শুরু হয়ে গেছে। আপনি কি মনে করেন যে যে কথাগুলো আপনি বললেন, যে হ্যাচারি হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাট হচ্ছে, এক্ষেত্রে আরেকটা চলছে, বিভিন্ন ঘর পেয়েছে মানুষ, বললেন বিভিন্ন জায়গায়, তারপর বিভিন্ন সামাজিক ভাতারাও তো আপনি বললেন আপনি শিক্ষকতা করেছেন, দীর্ঘদিন শিক্ষা জগতের সাথে ছিলেন, এখন আপনি রিটায়ারমেন্টে গিয়েছেন। সম্প্রতি রাজ্য সরকার যে একটা আমরা দেখতে পেয়েছি যে অনেকটা হাইক করেছে ডিএ, তারপর পেনশনের ক্ষেত্রে, এই দিক থেকে আপনি কিভাবে? 12% ডিএ আমরাও পেয়েছি। আমার প্রায় 4000 উপরে আসবে হিসাবে, এখন পাইনি, ঢুকেছে নাকি শুনেছি। এই দিক থেকে আপনি কিভাবে দেখছেন? খুব ভালো, রাজ্য সরকারের এই উদ্যোগটা আমার মনে হয় কর্মচারী মহলে খুব খুশি হয়েছে। এছাড়া আপনার যে এই এলাকায়
এই এলাকায় নতুন নতুন ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিদ্যাজ্যোতি স্কুলের আন্ডারে কলেজ হয়েছে। আমাদের এই ওল্ডাগরতলা এটাও আপনার ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে। তো সেই দিকটাকে তুলাকোনার দিকে তুলাকোনা এটা কলেজ হয়ে গেছে। হ্যাঁ, ডিগ্রি কলেজ স্টার্ট হয়ে গেছে। এখনো 14 জন আমি শুনেছি, 14 জন নাকি ভর্তি হয়ে ক্লাস শুরু হয়েছে। এই যে দিকটা, এগুলো কি 2018 পর থেকে আপনারা? হ্যাঁ, 2018 পর থেকে। এই দিকটাকে আপনারা কিভাবে দেখছেন? এই দিকটা এই এলাকার মানুষ খুশি, সবাই এই দিকটা অনেক উন্নত হয়েছে। সামনেই আরেকটা নির্বাচন এসে গেছে, তো এই নির্বাচনের নিরিখে আপনার কাছে জানতে চাইবো, এই যে আমরা দেখতে পেয়েছি যে বিরোধীরা জোট হয়ে ওরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই দিকটাকে আপনারা কিভাবে দেখছেন একজন সাধারণ জনগণ হিসেবে? হ্যাঁ। এই দিকটাকে আপনারা কিভাবে দেখছেন? না, বিরোধীরা এখানে খুব একটা জোট করতে পারবে না। এখানে বিজেপির লোকই বেশি, বিজেপি সাপোর্টার বেশি, এবং এখানে বেশ উন্নতভাবে তারা বসবাস করছে। তার ঘরটা পেয়েছে, ভাতা পাচ্ছে, নানা রকম সামাজিক ভাতা, বিধবা ভাতা, পরিত্যক্ত ভাতা, অনেক কিছু আছে এখানে চালু হয়ে গেছে। আপনি বলছেন যে আপনার এই এলাকায় উন্নয়নের কাজগুলো আপনারা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ। সেই দিকটাতে আপনারা অনেকটাই খুশি, খুশি হয়েছেন। আমরা খুশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এই এলাকারই একজন বাসিন্দা, জনৈক বাসিন্দা, যিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন এবং শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন, বিদ্যালয়ের প্রধান হিসেবেও দায়িত্ব নির্বাহ করেছেন। উনি অবসরও গিয়েছেন এবং ওনার সাথেই কথা হলো। ওনার এই জায়গাতেই আমরা দেখতে পেয়েছি, আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে হেচারি, এই হেচারি এর উদ্বোধন হয়েছে, যেখানে মাছের পোনা তৈরি করা হবে এবং মাছের পোনা সব জায়গায় এখান থেকেই যাবে এই এলাকায়, সব জায়গায়, যাতে এই এলাকার যারা বিভিন্ন বিশেষ করে মৎস্য চাষের সাথে যারা যুক্ত রয়েছে যাতে তারা স্বাবলম্বী হতে পারে, সেই দিকটাকে নজর রেখে এই পদক্ষেপ করা হয়েছে। যে রাস্তার কথা উনি বললেন, এই পাশ দিয়ে এই রাস্তাও ডেভেলপমেন্ট করা হয়েছে যাতে এই যোগাযোগ ব্যবস্থা উন্নতির নিরিখে এখানকার যে সুবিধাগুলো এগুলো যাতে অন্যত্র তারা পৌঁছে দেওয়া যেতে পারে। আজকে আমরা রয়েছি এই খয়েরপুর 5 খয়েরপুর বিধানসভা কেন্দ্রে। আমরা তুলে ধরছি প্রত্যেক মানুষের মনের কথা, তারা কি চায়, কিভাবে দেখছে, বিগত দিনগুলো তারা দেখেছেন, বর্তমানেও তারা দেখছে, কি পরিবর্তন দেখছে বা তাদের মনের কথা কি, তারা আরো কি চায়, সেদিকগুলো আমরা তুলে ধরছি। আমরা এই 5 খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন সাধারণ জনগণের তাদের কথা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। টিম কুরুক্ষেত্র প্রত্যেকটা দিক আমরা তুলে ধরছি। এই মুহূর্তে আমরা রয়েছি 5 বিধানসভা খয়েরপুর কেন্দ্রে 38 নম্বর বুথে। এখানকার যে স্থানীয় বুথ রয়েছে সেই বুথের সাধারণ নাগরিকরা ওনারা কিভাবে দেখছেন, কি কি পেয়েছেন, কিংবা ওনাদের মনের কথা কি, ওনারা কতটুকু 2018 পর থেকে যেমনটা বলা হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে, ওনারা আদৌ কতটা এই সুযোগ সুবিধা ওনাদের কাছে পৌঁছেছে কিনা বা কতটা পেয়েছেন বা ওনাদের মনের কথা কি, সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনাকে স্বাগত। নমস্কার, আপনার নামটা জানতে চাইব। নাম সবিতা শীল, স্বামীর নাম খোকন শীল। তারপর এই সরকার আসার পরে আমার একটা ঘর ছিল না, বিগত 25 বছর একটা ঘরের জন্য খুবই কষ্ট করেছি। একটা টয়লেট ছিল না, তার জন্য অনেক কষ্ট করেছি। তাছাড়া এছাড়া সরকার আসার পর আমরা হয়তো ফ্রিতে চালটা পেয়েছি, ভাতাটা বেড়েছে, ঘর পেয়েছি, লেট্রিন পেয়েছি, ভীষণ উপকৃত। এই যে করোনা পরিস্থিতি গিয়েছে, করোনা পরিস্থিতিতে আমরা সবাই বলতে গেলে আমরা প্রত্যেকে ঘরবন্দি অবস্থা, কেউ বেরোতে পারেনি। ওই সময় আপনাদের এই এলাকায় যে সুযোগ সুবিধা কতটুকু আপনারা কি পেয়েছেন? ওই তো যেমন আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যে ফ্রিতে আমাদের অনেক কিছু দিয়েছে, চাল ডাল অনেক কিছু দিয়েছে, আমরা হেল্প পেয়েছি অনেকটা। ভ্যাকসিন থেকে শুরু করে এগুলো কি আপনারা পেয়েছেন? হ্যাঁ, ভ্যাকসিনও পেয়েছি, ফ্রিতে ভ্যাকসিনও পেয়েছি, সবাই আমরা পরিবারের সবাই ভ্যাকসিন নিয়েছি। আপনার এলাকায় আমরা দেখতে পেলাম এখানে 10 বেডের হাসপাতাল হচ্ছে, বা এখানে যে আপনার যে রয়েছে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, তো সেই দিক দিয়ে এলাকার স্বাস্থ্য ব্যবস্থার যে দিকটি কিভাবে দেখছেন? এগুলো অনেক উন্নত, আগের তুলনায় এখন অনেক উন্নত।
স্বাস্থ্য পরিষেবার দিকটা থেকে লক্ষ্য করলে দেখা যায় অনেক উন্নতি আপনারা কি সঠিকভাবে সেখানে পরিষেবা পাচ্ছেন? পাচ্ছি আমরা। সেই সঠিক পরিষেবা আমরা সময় মতো এই সুযোগ গ্রহণ করছি। এছাড়া আপনারা আর কি চান? চাই মানুষের তো চাওয়া শেষ থাকে না, এখন আমাদের এসব সুবিধা পেয়েছি তো অনেক কিছু পেয়েছি, তাকে একটা রোজগারের পদ্ধতি পেতাম সুবিধা। এখানে রোজগারের কথা বলতে একটা বড় দিক মনে আসছে যে আমরা দেখেছি 2018-র আগে যে স্বসহায়ক দল ছিল মহিলাদের, এই স্বসহায়ক দল 2018-র পর অনেকটা বেড়েছে, অনেক গুণ বেড়েছে। তো সেই দিকে আপনি কি কোনো স্বসহায়ক দলের সাথে যুক্ত রয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি 2015-তেই স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত হয়েছি। এখন 2018-র পর এই স্বসহায়ক দলগুলোকে ক্ষমতায়ন করার দিকের জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, বিভিন্ন ব্যাংক থেকে ঋণ থেকে শুরু করে বিভিন্ন প্রশিক্ষণ থেকে শুরু করে সবকিছু দেওয়া হচ্ছে, যেমনটা আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি। আপনারা কি সেই সুযোগ সুবিধা পাচ্ছেন? হয়তো আমরা যদি মানে লোন টোন নিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করতে পারতাম, উন্নত হতো আর কি, আরো বেশি উন্নত হতো। কিছুই পাচ্ছি না। আপনারা কি তাহলে আপনাদের দল কি সেখানে যোগাযোগ করেছেন? দলের সঙ্গে না, সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, যেমন অ্যানিম্যাল হাজবেন্ডারি থেকে বিভিন্ন লোন দেওয়া হয় বিভিন্ন তাদের আপলিফমেন্ট করার জন্য, ক্ষমতার জন্য, রোজগার বৃদ্ধি করার জন্য, তো তেমন প্রকল্প কি আপনারা গ্রহণ করার জন্য গিয়েছেন কিংবা উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা রয়েছে? রয়েছে রয়েছে আমাদের উদ্যোগ পরিকল্পনা করার মতো উদ্যোগ রয়েছে। আর এখন বিভিন্ন সেলাই কাজ টাজের সুবিধা আসছে শুনছি, এগুলো তো অ্যাটেন্ড করার মতো ইচ্ছা আছে, যাতে আমরা রোজগারের পথটা একটু উন্নত হয়, একটু ভালোভাবে চলতে পারি। আপনার এলাকায় ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, ওল্ড আগরতলা স্কুল, এবং পল্লীমঙ্গল স্কুলকেও বিদ্যাজ্যোতি স্কুলে রূপান্তরিত করা হয়েছে ইংলিশ মিডিয়াম। এই দিকগুলোকে আপনারা কিভাবে দেখছেন? খুব ভালোই লাগছে। আমাদের এলাকার যদি কেউ ভালো পড়াশোনা করাতে চায় কোনো শিশুকে, দূরে যেতে হবে না, আমরা নিকটবর্তী স্থানে সব পেয়ে যাবো, হাতের নাগালে সব কিছু আমরা পাচ্ছি। এই সরকার আস্তে আস্তে আমাদের অনেক উন্নতি হয়েছে। আগে কি এই ধরনের কোনো সুবিধা ছিল আপনাদের না এলাকায়? না, আমাদের এলাকায় তো ইংলিশ মিডিয়ামের কোনো কিছুই ছিল না, সুবিধা ছিল না। আমরা তো এই সরকার আসার পরে এগুলো দেখতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই এলাকারই স্থানীয় বাসিন্দার সাথে কথা বললাম, উনি জানালেন উনি কি কি সুযোগ সুবিধা পেয়েছেন এবং কি কি সুযোগ সুবিধা যে হচ্ছে ওনাদের কি পরিকল্পনা সেদিকটি তুলে ধরেছেন। আমরা এই সময় খয়েরপুর বিধানসভা কেন্দ্রে রয়েছি এবং এই এলাকার বিভিন্ন অংশের জনগণের সাথে কথা বলছি। আমরা এই সময় রয়েছি এই এলাকাতেই জগৎবন্ধু যে মন্দির রয়েছে, সেই মন্দিরের যিনি মঠাধ্যক্ষ রয়েছেন স্বামীজি, ওনার সাথে আমরা কথা বলবো এবং জেনে নেব এই এলাকার বর্তমান সময়ে কি কি হয়েছে, ওনারা কি কি দেখেছেন, কি কি সুযোগ সুবিধা ওনারা পেয়েছেন, কিংবা ওনাদের কি ইচ্ছা রয়েছে সেই সব দিক। আপনাকে নমস্কার। আমরা আপনার পরিচয়টা জানতে চাই। এই মঠে থাকে দায়িত্ব নিয়ে, ভক্তদের নিয়ে আমরা চারিপাত্র আছি। তো আপনার এই যে মন্দির রয়েছে, এই মন্দিরের সামনের দিকে রাস্তা রয়েছে কিংবা আমরা এখন দেখতে পাচ্ছি নতুন করে মন্দির গড়ে উঠছে, এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে ভক্তদের অর্থানুকূল্যে মঠের সাধুরা সকলে মিলে তার উন্নতির চেষ্টা করছে এবং চেষ্টা করছে, সেরকম চেষ্টা প্রসূত ফলও পাচ্ছে। যে আমাদের যে প্রভু জগৎবন্ধু মহামিলন মঠ, তারই পাশে একটা রাস্তা আছে, এখানে সরকারি চেষ্টার উপর আমরা নির্ভরশীল হয়ে রাস্তাটার নামকরণ করার অনেক চেষ্টা করেছি এবং সেটা সফল হয়েছে। প্রভু জগৎবন্ধু মহামিলন মঠ, হ্যাঁ, বলে সেটা নামকরণ হয়েছে। আরেকটা হয়েছে সুপার লাইট, এটার জন্য চেষ্টা করা হয়েছিল। তাদের সব যারা এইসব বস্তুর সঙ্গে সংযুক্ত, তাদের চেষ্টাতে এবং সেবানুকূল্যে এবং শুভদৃষ্টিতে আমরা সুপার লাইটও পেয়েছি। খুব সুন্দর হয়েছে, রাস্তার নাম হয়েছে, লাইটও হয়েছে।
এখানে যে নাট মন্দির গড়ে উঠছে, এখানে কি সরকারি কোনো অর্থানুকূল্য আপনারা পেয়েছেন? না, সেটা আমরা পাই নাই। ভক্তদের অর্থানুকূল্যের চেষ্টা হচ্ছে এটাকে সুন্দর করে। এখন সেখানে যদি দেয়, আপনাদের কি ইচ্ছা রয়েছে? মানুষের মঙ্গল হোক, কল্যাণ হোক। জগতের এখন যে যুগদিন, মানুষের জাগতিক বস্তু দিয়ে যে মানুষ কল্যাণ করতে চায় সেটা ঠিক হয় না। বিশ্বের অধীশ্বর একজন আছেন সর্বশক্তিমান, তার সঙ্গে সংযুক্ত না হলে মানুষ কল্যাণ হতে পারে না। আমরা সেই সংকল্পে মনোযোগী হয়ে এটার উন্নতি করার চেষ্টা করছি এবং হয়তো হয়ে যাবে। এখানকার যিনি বিধায়ক রয়েছেন, ওনার প্রতি কোনো বার্তা আপনার রয়েছে কি? না, ওনার সম্বন্ধে তো আমি কিছু জানি না। আপনাদের মন্দিরের বিভিন্ন সুযোগ সুবিধা কল্পে আপনারা কি কোনো কিছু বার্তা দিতে চান? সেটা যদি এই নাট মন্দিরের জন্য দেয়, সেটা যদি এই মন্দিরের জন্য তো অবশ্যই আমরা কিছু প্রার্থনা করব। যদি দেন তারা, তাহলে তো ভালোই হয়, আমাদের কল্যাণ হবে, আমাদের সকলেরই কল্যাণ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার। আমরা এই এলাকারই এই যে জগৎবন্ধু মহামিলন মন্দির রয়েছে, এখানকার যিনি মঠাধ্যক্ষ রয়েছেন, ওনার সাথে কথা বললাম। উনি জানিয়েছেন ওনাদের এই মঠের সামনে দিয়ে যে রাস্তা, যেটা দীর্ঘদিন ধরে মানে পাকা ছিল, সেখানে কাঁচা রাস্তা ছিল, সেটাকে পাকা রাস্তা করে সেখানকার মন্দিরের নামকরণ করা হয়েছে। মন্দিরে সোলার লাইটের ব্যবস্থা করা হচ্ছে এবং ওনাদের আশা যে এখানে নাট মন্দির গড়ে উঠছে, সেখানে এটা সাহায্যকল্পে যদি সরকার কিংবা স্থানীয় যারা রয়েছেন, বিধায়ক কিংবা যারা রয়েছেন, ওনারা যদি এগিয়ে আসেন, তাহলে ওনাদের অনেকটাই লাভবান হয়। পাঁচখয়েরপুর এলাকায় আমরা রয়েছি এলাকার সাধারণ নাগরিকদের সাথে এই তাদের মতামত জানার জন্য, কারণ আমরা প্রত্যেকেই জানি যে আসছে ফেব্রুয়ারি 16 তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাদের মতামতের ভিত্তির উপর ভোট করেই, এই নাগরিকদের ভোটেই কিন্তু আবার নতুন করে রাজ্যে সরকার গঠিত হতে যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে এই পাঁচখয়েরপুর বিধানসভা কেন্দ্রে টিম কুরুক্ষেত্র রয়েছি আমরা। প্রত্যেক অংশের জনগণের যে তাদের যে মনের কথা বা কিংবা তাদের কাছে যে সুযোগ সুবিধা কতটা পৌঁছেছে, কতটা পেয়েছেন, ওনাদের কি আশা, এই সব দিক আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার সাথে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন পেশায় নিযুক্ত লোকরা রয়েছে এই এলাকারই। আমরা ওদের কাছ থেকে জেনে নেব ওদের কথা। নমস্কার আপনাকে। আপনি এই এলাকায় কতদিন ধরে বসবাস করছেন? 46 বছর ধরে। সভাপতি, অনেকগুলো নির্বাচন আপনারা দেখেছেন, আরেকটা নির্বাচনের মুখোমুখি আমরা প্রত্যেকেই আমরা ভোট দিতে যাব ফেব্রুয়ারি 16 তারিখ। তো এর আগে এই যে রাজ্যে যে নতুন 2018-তে এটা সরকার এসেছিল, এই সরকারের সময় কিংবা এর আগে কেমন ছিল পরিস্থিতি, এই সরকারের পর পরিস্থিতি আপনার এলাকায় কেমন আপনারা দেখছেন? এই সরকার আমল তো ভালোই ছিল। আগের আমল থেকে এই সরকার 18-তে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন থেকে 23-এ যে নির্বাচন, এটা আরও ভালো হবে। আপনার এলাকার উন্নয়ন কতটা হয়েছে, আপনার চোখে কতটা পড়েছে? হয়েছে, সব কিছুই ভালো হয়েছে, কোনো দিকে কোনো অসুবিধা নেই। আপনি কি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, আমি সব সুবিধা পেয়ে যাচ্ছি। কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন? আমি চিকিৎসা পেয়েছি, দুটো পেয়েছি, ভাতা পাইছি না, সব কিছু ব্যক্তিগত যে কাজকর্ম সব কিছু এলাকায় যে কাজকর্ম হচ্ছে, এতে আপনার প্রতিক্রিয়া কি? আপনি কি মনে করেন, কতটুকু আপনারা সন্তুষ্ট কিংবা আপনাদের আর কি ইচ্ছা রয়েছে? সব কিছুই ভালোই আমার লাগছে। আমরা আবার আসবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক দিদিমণিরা, অনেক অংশের জনগণ ওনারা রয়েছেন। তো স্বভাবতই আপনাদের কাছ থেকে আমরা জানতে চাইব যে আপনারা মূলত এখন কোন কাজের সাথে যুক্ত রয়েছেন? আপনারা রেগার কাজের সাথে যুক্ত রয়েছেন। তো স্বভাবতই এই রেগার যে কাজ হচ্ছে, রেগা কাজের পরিপ্রেক্ষিতে আপনাদের কি বক্তব্য? রেখার কাজ তো দিতেছে, একটা দিন হয়েছে না, অন্য একটা দিন অনেক লাগাতার কাজ হইতেছে।
মানে আবার দিব একটা করেছে আমি আবার দিব কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা? আর কি সুযোগ সুবিধা পেয়েছেন? ঘর, পাকা ঘর বা পানীয় জলের সংযোগ, এগুলোর ব্যাপারে কি বলবেন? বিভিন্ন যে সামাজিক ভাতা বা বিভিন্ন কৃষকদের যে বিভিন্ন সুযোগ সুবিধা, এগুলোর ব্যাপারে কিছু বলতে পারেন? আপনাদের এই যে রেগার কাজ হচ্ছে, আপনারা বলছেন এই এলাকায় রেগার কাজে যে আপনারা কতটুকু কেমনটা আপনাদের প্রতিক্রিয়া? ভালো। আপনারা কাজ পাচ্ছেন, যে মজুরি পাচ্ছে আপনারা এতে খুশি? রেগার যে মজুরি দেওয়া হচ্ছে এতে কি আপনারা খুশি? আপনাদের আর কি বক্তব্য রয়েছে? বিপিএল ভুক্ত, তারপর বিশাল পাইতেছি, জায়গার কাজ করতেছি, সবই তো পাইতেছি, আর বক্তব্য নাই। আপনাদের এমন কিছু রয়েছে কিনা যেটা হলে আপনাদের আরো সুবিধা হয়? এমন কোনো হইব তো, হাসপাতাল হইব, তারপরে মার বাড়ি মেরামত হইব, শিব বাড়ি মেরামত হইব, হইলে তো আমরা সুবিধা। আপনারা মনে করছেন এতে আপনার এগুলো যদি হয় আপনাদের অনেক সুবিধা হবে? হাসপাতাল হইলে তো ভীষণ সুবিধা, অসুস্থ হইলে নিয়ে তাড়াতাড়ি চিকিৎসা করা যাবে। আগে কি এমনটা ছিল এখানে? না, আগে আসতো না, আগে যাইতে হইতো জিবি নিলে রানীর বাজার, অনেক দূরে যেত। এখন তো কাছে হইলে কাছে অসুস্থ হইলে নেওয়া যাবে। আমরা এই এলাকার বিভিন্ন অংশের জনগণের প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরছি, আমাদের সঙ্গে থাকুন। আমরা টিম কুরুক্ষেত্র রয়েছি। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি বিধানসভা এলাকার বিভিন্ন জনগণের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা রয়েছি ৫ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের এবং এই এলাকার বিভিন্ন আনাচে কানাচে টিম কুরুক্ষেত্র আমরা পৌঁছে যাচ্ছি এবং এলাকার বিগত দিনের চিত্র কেমন ছিল, বর্তমানে কেমন চলছে, কি অবস্থায় রয়েছে সেখানকার নাগরিকরা, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি। আপনাকে স্বাগত। আপনার পরিচয়টা জানতে চাই। আমার নাম রতন চক্রবর্তী। আপনি এই এলাকায় কতদিন ধরে বসবাস করছেন? এই এলাকায় বসবাস করছি আজকে প্রায় 40-45 বছর। তো স্বভাবতই এই এলাকার যে বিগত দিনের যে চিত্র আমরা দেখেছি, আমরা দেখতে পাচ্ছি যে এখান দিয়েই হাওড়া নদী বয়ে যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা বড় এখানে যে একটা কাজ হচ্ছে, এই প্রসঙ্গে জানতে চাইবো আপনার কাছ থেকে। আগে তো ওই রাস্তাটা প্রচন্ড খারাপ ছিল, এটার প্রায় প্রতি বছর কাজ করতো যে সরকার তো কি টাকা দিত না দিত এটা করতে না, কিছু এজেন্সি ছিল, এজেন্সিরা কিছু কিছু কাজ করতো, কদিন পরে পরে এটা ভেঙে যেত। প্রচুর টাকা এই রাস্তার তলে খরচ হইতো, কিন্তু ধরুন না 5 লাখ টাকার ওয়ার্কার আসলে 1 লক্ষ টাকার কাজ করতে 4 লক্ষ টাকা মেরে দিতে এজেন্সিরা। এই করে রাস্তাটা টিকতো না, 2 দিন পরে পরে ভেঙে যেত, একটু প্লাট আসলেই রাস্তাটা ভেঙে যেত। এখন যে সলিউশন হইতেছে খুব ভালো সলিউশন হইতেছে, প্রায় 2-2.5 কোটি টাকার কাজ হচ্ছে। এটা নিচের থেকে মাটি যে একটা লুদ মাটি আছে, ওই মাটিটা আমরা 6 ফুটের মতন কেটে উঠে ফেলেছি, ফেলে আবার ওই এখন নতুন মাটি দিয়া ওই হাইড্রোলিক দিয়ে ডলে ডলে ওই রাস্তাটা। আর এখানে বোল্ডার আছে 12,000 হয়েছে, নদীতে কিছু বোল্ডার ফালানো হয়েছে প্রায় 4-5 হাজারের মতন, আর বাকিটা আমরা ওই রাস্তাটা উঠলে ওই বোল্ডারটি ভিসিয়ে দেবো। এখন যে রাস্তাটা হচ্ছে এটা খুব
পারফেক্ট রাস্তা এটি এইরকমই করানোর দরকার ছিল। আগে আগে আসতোই টাকা, টাকা কই যেত কে বলতে পারতো না। আপনারা কেমন অসুবিধার সম্মুখীন হতেন? আর প্রচন্ড অসুবিধা আমাদের, অনেক সময় তো আমরা এই রুটে যাইতেই পারতো না, এতটুকু জলিত। এই বাড়িগুলা তো একদম নষ্ট হয়ে গেল, করে বাড়িটারে রাখছে অক্ষণ যদি রাস্তা। অনেকেই চেয়েছিল এই জায়গাতে একটা ব্রিজ হতে, কিন্তু আমাদের যে এমএলএ সাহেব, ডেপুটি স্পিকার, তিনি বলে যে ব্রিজ করতে পারতাম কিন্তু এই বাড়িগুলো থাকবে না, ব্রিজ করলে তো এই বাড়িগুলো নদী হয়ে যাবে, এদিকে কি করে। এই জন্য একদম পারফেক্ট সলিউশন কি রকম করতেছে, রাস্তাটা খুব ভালো হইতেছে। অনেকগুলা কাজ করেছে এই সরকার, বিগত সরকার থেকে বিজেপি সরকার তো কাজই করেছে কি, এটা তো আমরা দেখেছি। 5 লাখ টাকার কাজ আসলে 1 লাখ টাকা খরচ করতে 4 লাখ টাকা গায়েব কোথায় হয়ে যেত দেখতে পারতাম। এখন তো যেটা কাজ হচ্ছে খুব পারফেক্ট কাজ হচ্ছে। আমরা অফিসটা আছি দুইজন কন্টিনিউ একজনের পর একজন থাকতেছি, থেকে করতেছি যাতে কাজটা মজবুত হয়। আর আমি এই এলাকার, আমি চাই আমার এই এলাকার কাজটা সুন্দর হোক, ভবিষ্যতে যাতে এই কাজটা হাত না দল না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বড় অংশের মাটি এখানে কাটা হয়েছে। আমাদের এখানেই রয়েছেন যারা এই কাজ করছেন, আমরা ওনাদের কাছ থেকেও জানার চেষ্টা করব যে এই কাজটা কিভাবে ওনারা করে তুলছেন। নমস্কার, আপনি এখানে কি কাজে রয়েছেন? আমি যেমন বোল্ডার এবং রাস্তা মাটি ফিলিং, মাটি নিচের মাটি উঠানো এইসব দেখাশোনা করতেছি। কিভাবে এই কাজটা আপনারা করছেন? কাজটা তো ম্যাক্সিমাম আমরা টপ লেভেল থেকে 6 মিটার নিচে গিয়েছি আর কি। 6 মিটার নিচের থেকে মাটিটা আমরা উঠে ফেলে দিচ্ছি আর কি। তারপরে এই মাটিটা আমরা ফিলিং করছি ভাইব্রেশন রুলার মারিয়া। এইভাবেই চলছে আর কি আমাদের কাজ। এভাবে করলে একদম দ্রুত গতিতে চলছে, খুব ভালোভাবে চলছে কাজটা। এভাবে করলে আশা করি রাস্তাটা টিকে যাবে, কোনোদিন আর এই রাস্তা ভাঙবে না। নদী পাশেই যে নদী দেখতে পাচ্ছি, হাওড়া নদী, এই হাওড়া নদীর জল যখন বেড়ে যায় বর্ষার দিনে, একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে চলে যায়, তখনও এই রাস্তাটার ক্ষতি হওয়ার সম্ভাবনা কি রয়েছে? না, আর কোনো সম্ভাবনা নেই। এটা আমরা বোল্ডার দিয়ে পুরো উপর লেভেল পর্যন্ত এটা আমরা প্লাস্টার করে দেবো, একদম স্লোপে একদম প্লাস্টার করে দেবো, যাতে জলে কোনো ক্ষতি না করতে পারে। আপনি মনে করছেন এইভাবে করলে এই এলাকার এই রাস্তাটা ঠিক হয়ে যাবে এবং এলাকার জনগণ একদম পুরো জীবনের লাগি রাস্তাটা ঠিক হয়ে যাবে, আর কোনোদিন ভাঙবে না। এলাকার জনগণও সুবিধা পাবে। এলাকার জনগণ তো ভীষণ সুবিধা পাবে এটা নিয়ে। এই যে পাশে বাড়িঘর দেখেন না, ভাঙতে ভাঙতে চলে গেছে নদীর অর্ধেক। এবার পুরা সঠিকভাবে কাজ হচ্ছে রাস্তাটা। ধন্যবাদ আপনাকে। আমরা এই এলাকার যিনি দীর্ঘদিনের বাসিন্দা, উনি এখানে রয়েছেন, পাশাপাশি এই কাজটাও সেখানে এলাকাবাসী হিসেবে এখানে ওনারা প্রত্যক্ষ করছেন সামনে দাঁড়িয়ে, এবং উনি বলেছেন যে একটা বিগত সময়ে এই যে রাস্তাটা, হাওড়া নদীর পাশেই রাস্তাটা, নদীতে যখনই বন্যা, বিশেষত বর্ষার সময় নদীর জলে প্লাবিত হয়ে রাস্তাটা ভেঙে যেত, অনেকবার মেরামত করা হয়েছে, কিন্তু সেই বন্যার জলে রাস্তা চলে যেত। এখন ওরা নতুন করে এই রাস্তা, যেমনটা ওনারা বললেন, এই কাজের সাথে যারা টেকনিশিয়ান যারা রয়েছেন, যারা এখানে কাজ করছেন, ওনারা যেমনটা বললেন, সেই পরিপ্রেক্ষিতে বলছেন যে যেভাবে রাস্তার কাজ করা হচ্ছে এতে এলাকার জনগণ অনেকটাই উপকৃত হবে, ওনারা যেমনটা বলছেন। আমরা এই এলাকার বিভিন্ন যে কাজকর্ম বা বিভিন্ন তাদের যে বিগত দিনের যে অসুবিধা, সেগুলো আমরা বা বর্তমান এই অসুবিধার পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ, কি কোনো নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিনা বা হলেও কেমন হচ্ছে, সব দিক তুলে ধরার চেষ্টা করছি, সব দিক জানার চেষ্টা করছি, সবটাই আপনাদের সামনে আমরা টিম কুরুক্ষেত্র তুলে ধরার চেষ্টা করছি। আসন্ন বিধানসভা নির্বাচনে যে পরিক্রমা টিম কুরুক্ষেত্র করছে এরই অঙ্গ হিসেবে। এই রাস্তার সম্পর্কে কি বলবেন? আপনার এলাকার যে সুযোগ সুবিধা বিগত দিনে কতটা ছিল বা এখন কতটা পেয়েছেন? আজকে দীর্ঘদিন ধরে আমরা রাস্তাটা নিয়ে খুব টানা ছিলাম, খুব খারাপ পরিস্থিতি আছিলাম। মানে একটু বৃষ্টি হলেই মানে জল একবারে কোমর ঢালা হয়ে যেত। তারপরে এই সরকার আওয়ার পরে এমএলএর কাছে আমরা আবেদন রাখছি, তারপরে এখানে চট করে কাজটা করে মানে করে দেওয়ার থেকে আমরা ওখানে খুব মানে সুবিধা হয়েছে। আপনার এই এলাকায় কতটা পরিবার রয়েছে? আমরা এই এলাকার মধ্যে আছে 40-45 পরিবার আছে। সবারই সুবিধা আছে? হ্যাঁ হ্যাঁ, সবাই সুবিধা হয়েছে। এছাড়া আপনার এদিকে আর কোনো সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন কি? এদিকে তো একটা জলের ক্যান হয়েছে, পাম্প হয়েছে, তারপরে আমাদের এখানে একটা হাসপাতাল
হয়ে এখান উদ্বোধন হয়েছে, এটা শিলান্যাস করেছে এর মধ্যে। তারপরে কলেজ হয়েছে, মানে ভালো এখান ডেভেলপমেন্ট হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা এই 5 খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা পরিক্রমা করছি টিম কুরুক্ষেত্র, এবং আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই এলাকার জনগণ কি ভাবছে এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। বিগত দিনে তাদের এখানে কেমন সুযোগ সুবিধা ছিল, এখন কি হচ্ছে, এই সব কিছু ওনারা তুলে ধরার চেষ্টা করছেন আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে এই এলাকারই বাসিন্দা। আমরা ওনাদের কাছ থেকে জেনে নেব যে এখানে এই দিকটা সম্পর্কে ওনারা কি ভাবছেন। নমস্কার আপনাকে। আপনি এই এলাকার বাসিন্দা, কত বছর ধরে থাকছেন? আমি প্রায় 12 বছর হয়েছে থাকছেন। আমার বিয়ে হয়েছে 12 বছর। আগে এই যে এলাকা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা ব্রিজ হচ্ছে নদীর উপর, কিংবা এই যে এলাকা আমরা দেখতে পেলাম, এখানে আগে কেমন ছিল, আর এরপর এই যে ব্রিজ হচ্ছে বা এগুলো, এই সম্পর্কে কি বলবেন? আমাদের বিজয় আসার পরে হয়েছে, এগুলি ছিল না। আমাদের রানীবাজার যেতে হলে অনেক দূর খয়েরপুর দিয়ে যেতে হতো, এখন শর্টকাট করছে বিজেপি সরকার। এই ব্রিজটা, তাহলে এই ব্রিজটা পার হলে ওই পারে রানীবাজার যায়, মানে একেবারে হাঁটা দূরত্ব। হ্যাঁ, আমাদের জন্য খুব সুবিধা হয়েছে, এখানকার লোকদের জন্য খুব সুবিধা হয়েছে। আপনার কাছে একটা দিক জানতে চাইবো যে বিগত সময়ে এখানকার কেমন ছিল চিত্রটা? আপনাকে প্রথমে আমার নমস্কার। আমি প্রথমে আমাদের এমএলএ স্যার শ্রদ্ধেয় শ্রী রতন চক্রবর্তী মহোদয়কে ধন্যবাদ জানাই। আমাদের দীর্ঘদিন আমরা এর আগে যে বিরোধী ছিল এই বিধায়ক, ওনার কাছে আমরা অনেকবার আপিল করেছি আমাদের এখানে একটা ফুট ব্রিজ করে দেওয়ার জন্য। উনি আমাদের কথা কোনো কর্ণপাত করেননি, দিচ্ছি দিমু বলে বলে আমাদেরকে ভুলিয়ে রেখেছিল। আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার 18তে প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের এমএলএ স্যার যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, না চাইতেও অনেক কিছু আমরা পেয়েছি। এর মধ্যে বৃহৎ হলো আমাদের ব্রিজটা দাবি ছিল। উনি যেভাবে কথা দিয়েছেন তিনি অক্ষর অক্ষরে সেগুলো পালন করেছেন। তারপর আমাদের যে জায়গার পাট্টা, যেটা আমরা স্বপ্ন ভাবতে পারিনি, আমাদের চা শ্রমিকের 2 ঘন্টা করে জায়গা এবং সেই জায়গার মালিক হব। আজ আমরা এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ আমাদের সেটা সম্ভব হয়েছে। আমরা খুব খুশি। আমরা আমাদের বিধায়ক শ্রী রতন চক্রবর্তী স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই, ত্রিপুরা সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এই ব্রিজ এই যে ব্রিজের ব্যাপারটা আমরা যখন দেখতাম, আমি যখন ছোটো ছিলাম, আমার জন্ম এখানে, আমার এখন বয়স চলে 42, তো এক দেখে আসি আমাদের স্কুলে যেতে গেলে আমাদের বৃষ্টি একটু হলে জল বৃষ্টি হতো, তো আমাদের কাপড় চোপড় ভিজে যেত। যারা মা মাসিরা রয়েছেন তাদের কাপড় টাপড় ভিজিয়ে তারপর বাজারে যেতে হতো, যে নানান জায়গা যেত। কিন্তু এখন আমাদের সেই সব কিছু অবসান ঘটিয়ে আমাদের সরকার এই স্টেপটা নিয়েছেন। অত্যন্ত আমাদের যে এলাকাবাসী, চা বাগানবাসী খুবই খুশি এই কাজকর্মে, ভারতীয় জনতা পার্টির কাজকর্মে। চা বাগানের কথা বলছিলেন, তো চা বাগানের যে শ্রমিকদের জন্য যে বিভিন্ন প্রকল্প আমরা দেখতে পেয়েছি, ঘোষণা করা হয়েছে, তো এর সুযোগ সুবিধা কতটা পৌঁছেছে আপনাদের কাছে? আমাদের সরকার হওয়ার পর আমাদের চা বাগান শ্রমিকের মজুরি এই 5 বছরের মধ্যে 105 টাকা, আড়াই বছর তো করোনার মধ্যেই চলে যায়। এই বাকি যে সময়ের মধ্যে 71 টাকা শ্রমিকের মজুরি বাড়িয়ে 176 টাকা করা হয়, তাতে খুব খুশি। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের স্টাফ যারা চা বাগান শ্রমিক রয়েছে 17.5% দিয়ে তাদের বেতন বৃদ্ধি করানো হয়েছে। অনেক স্টাফ 2000 থেকে প্রায় 4000 টাকা পর্যন্ত তাদের এখানে প্লাস হবে বেতন। তার পাশাপাশি আমাদের ঠিকা শ্রমিক যারা ছিল তাদেরকে দীর্ঘদিন না চা পাতা দেওয়া হতো, না রেশন দেওয়া হতো, তাদের কোনো কিছু ফ্যাসিলিটি দেওয়া হতো না। আমাদের সরকার হওয়ার পর সেগুলো আমাদের সরকার করে দিয়েছে। তারপর এখন আমাদের যে ব্রিজ হয়েছে, ওভারব্রিজ, তাতেও আমরা অনেকেই প্রায় সকল এলাকাবাসী খুশি। কারণ এই দুর্ঘটনা কবলে অনেককে সেখানে প্রাণ হারাতে হয়েছে। গত 2 বছর আগে মাস পড়লা দিন, বৈশাখ মাসের 1 তারিখ,
এখানে এক পরিবারের 3 জন লোক সেখানে প্রাণে বিসর্জন দিতে হয়েছে সেই রেল রাস্তায় কাটা পড়ে। তো তাতে দীর্ঘদিন এখানে যে লিডার ছিল পবিত্রকর বিধায়ক, ওনার কাছেও আপিল করা হয়েছিল ওভারব্রিজের জন্য, তিনি সেটাও কোনো কর্ণপাত করেননি। তারপর আমাদের সরকার হওয়ার পর আমাদের এমএলএ স্যার খুব তাড়াতাড়ি সেই ব্যবস্থা এবং সেই পরিকল্পনা করেছেন, তাতে এলাকাবাসী সকলেই খুশি এবং খুব আনন্দিত। তো সব দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে এই এলাকার যে দিকগুলো বা এই যে ব্রিজ হওয়ার ফলে সুবিধাটা কেমন পাবে, কত কি সুবিধা হয়েছে এখানকার এলাকা? ভালো সুবিধা হয়েছে, যেমন কি মনে করেন আমাদের বাজার, আমাদের এই এলাকাবাসী পুরো বাজার, এই বাজারে যেতে হতো রানীবাজার। তো রানীবাজার যেতে গেলে আপনার নদী ছিল, আপনি কি অবস্থা একটু ম্যাপটা বলবো দেখাই কি অবস্থা ছিল, যখন জলটা বেড়ে তাহলে বহুত কষ্ট হতো। তা তো হতোই, স্কুলের স্টুডেন্টগুলোও যেতে পারতো না। এখন দেখেন বিজেপি সরকার আমাদের ব্রিজ করে দিতে আছে, আর কি। তারপরে এদিকে জাগাত পাট্টা দিয়েছে, বেতন বাড়িয়ে দিয়েছে, জলের সুবিধা করে দিতে আছে, আর রেশন শপের সুবিধা। হ্যাঁ, একদম 100%। এটা তো মাসের 30 তারিখে যদি যাই আমরা রেশন পাই। আর আগে সরকার কি ছিল আপনার, ওই আমার মনে আছে ইটের দিয়ে লাইন ধরতাম 4টা রাত্রে, তখন আসে দেখতাম যে রেশন শিপের ডিলার লাথি মেরে সরাই দিত। আর ওখানে 30 তারিখে যদি যাই আমি 30 তারিখে চাল পাই, ভালো সুবিধা। 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত আমরা প্রতিদিনই খোলা পাই। সব সুবিধাগুলো কি সরকার, বিজেপি সরকার তো দিয়েছে, ভালো। এটা দিয়ে আমরা সবই খুশি। আপনারা বলছেন যে 2018-র পর রাজ্যের যে সরকারের পরিবর্তন হয়েছে, এতে অনেক সুযোগ সুবিধা আপনারা পেয়েছি, খুব ভালো সুবিধা পেয়েছি। এটা নিয়ে আমাদের এমএলএ স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে আমাদের দিকে দেখে আমাদের যে সুখ সুবিধাগুলো দিয়েছে, বহুতই আনন্দিত। আপনারা আর কি প্রত্যাশা করছেন? আমরা আরেকটা নির্বাচনের দিকে যাচ্ছি এখন, 2023-এর ফেব্রুয়ারি 16-তে আমরা ভোট দেব সবাই, আর একটা বিধানসভা নির্বাচনের দিকে যাচ্ছি। এলাকাবাসী হিসেবে আপনাদের আর কি প্রত্যাশা রয়েছে? আমাদের প্রত্যাশা, আমরা যা পেয়েছি না চাইতে অনেক কিছু পেয়েছি। যেমন আমাদের এখানে ওয়াটার পাম্প মানে জলের মেশিন তিনটা বসানো হয়েছে আমাদের 42 নং বুথের মধ্যে। একটা বসেছে ধর্মাটিলা, একটা আমাদের কাঠুটিলা, আর একটা সাধুটিলা। আমরা ভাবতেও পারিনি আমাদের এখানে তিনটা জলের লাইন দেওয়া হবে, মেশিন বসানো হবে। তো এগুলো তো কল্পনার বাইরে কাজ হয়েছে, না চাইতো আমরা অনেক কিছু পেয়েছি। কখনো তো আমরা সেসব স্বপ্নই দেখতে পারিনি। এই যে রেশনিং ব্যবস্থাটা সে বলল, সেটা একদম সত্যি কথা। 1 তারিখ থেকে তারা শুরু করলে হয়তো মাসের ভিতরে 4-5 দিন রেশন সব খোলা থাকতো, কিন্তু এখন 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত আমরা রেশন সুপে সম্পূর্ণ মাল, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। আমরা যেখানে যাই আমাদের টাইম মতো যাই, আমরা মাল নিয়ে আসি, কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। তারপরে তো এইদিকে আওয়াজ যোজনা ঘরগুলো পুরা একদম আমাদের ম্যাক্সিমাম আমাদের যে বাগানটার ভিতরে বহুত সবাই পেয়েছে, সবাই ভাতা পেয়েছে 2000 টাকা, ভাতাও পেয়েছে 700 টাকা থেকে মজুরি ভাতা বাড়িয়ে 2000 টাকা করেছে। আমাদের বাগান অনেকে পেয়েছে। প্রধানমন্ত্রী ঘর আবাস যোজনা আমাদের বাগানে, আমাদের পঞ্চায়েতে সবচেয়ে বেশি আমাদের বাগানের মধ্যে পেয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর। আপনারা যদি একটু সামনে যান গেলে দেখতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা চা বাগানের মধ্যে কোথায় ছিল। আমরা তো বিগত সরকার যে 25 বছরে, তারা যদি হিসাব করতো 10টা করে যদি দিত 25 বছরে 250টা ঘর দিতে পারতো, কিন্তু আমরা দেখলাম তাদের সরকার থাকাকালীন মাত্র 10টা হয়তো ঘর হয়েছে কিনা, এটাও সন্দেহ আছে হয়েছে কিনা। কিন্তু আমাদের সরকার আসার পর এখন একদম জায়গা আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাতে গরিবরা সবাই উপকৃত এবং এলাকাবাসী সবাই খুশি এবং আনন্দিত। এবং আমাদের যে এমএলএ স্যার, বিধায়ক শ্রী শ্রদ্ধেয় শ্রী রতন চক্রবর্তী স্যারকে আমরা অনেক ধন্যবাদ জানাই ওনাকে। আমরা এতক্ষণ কথা বললাম 5 খয়েরপুর বিধানসভা কেন্দ্রের এই ম্যাকলিপাড়া যে চা বাগান এবং এর সংলগ্ন বিভিন্ন এলাকা, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই নদীর উপর যে ফুটব্রিজ তৈরি করা হচ্ছে, যেটা রানীবাজার পৌঁছচ্ছে। এই এলাকার জনগণ সেখানকার সুযোগ সুবিধা সব কিছু, স্বাস্থ্য থেকে পরিষেবা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, নিত্য বাজার হাট থেকে শুরু করে সব পরিষেবা একেবারে হাতের কাছে পৌঁছে যাবে, এমনটাই ওদের বক্তব্য। এমনকি ওনারা জানিয়েছেন যে বিভিন্ন সুযোগ সুবিধা ওনারা পেয়েছেন, রেশন শপ থেকে শুরু করে
পানীয় জল থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে যে সুযোগ সুবিধাগুলো, রাস্তাঘাট থেকে শুরু করে যে সুযোগ সুবিধাগুলো তারা পেয়েছেন সেই দিকটা ওনারা তুলে ধরেছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরছি ৫ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জনগণের মনের কথা। টিম কুরুক্ষেত্র প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে আপনাদের সাথে রয়েছে।